সংবিধানের একাদশ সংশোধনী। আইন ও বিচার মন্ত্রী মির্জা গোলাম হাফিজ 1991 সালের 2 জুলাই সংবিধান একাদশ সংশোধনী বিল 1991 সংসদে উত্থাপন করেন। 278/0 ভোটে 6 আগস্ট 1991 সংসদে গৃহীত হওয়ার পর 10 আগস্ট 1991 এটি রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে। অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের শপথে ফিরে যাওয়ার বিধান করার লক্ষ্যে সংবিধানের একাদশ সংশোধনী বিল আনা হয়। এরশাদ সরকারের পতনের প্রাক্কালে সাংবিধানিক উপায়ে না হলেও আন্দোলনকারী জোট 3 দলের অনুরোধে 1990 সালের 6 ডিসেম্বর রাষ্ট্রের লাভজনক পদে থেকেও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ প্রথমে উপরাষ্ট্রপতি এবং পরে অস্থায়ী রাষ্ট্রপতির শাসনভার গ্রহণ করেন, এই শর্তে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি তার শপথে ফিরে যাবেন। এজন্য 1991 সালের সংসদ নির্বাচনের পর উপরাষ্ট্রপতি হিসেবে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নিয়োগ ও ক্ষমতা প্রয়োগ বৈধকরণ এবং প্রধান বিচারপতি হিসেবে তার পূর্বপদে প্রত্যাবর্তনের ব্যবস্থার প্রয়োজন ছিল। উপরিউক্ত কারণে একাদশ সংশোধনী দ্বারা সংবিধানের 4th তফসিলে একটি নতুন অনুচ্ছেদ সংযোজন করে বলা হয় যে 1990 সালের 6 ডিসেম্বর তদানীন্তন রাষ্ট্রপতি কর্তৃক উপরাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশের প্রধান বিচারপতিকে নিয়োগ ও শপথ প্রদান এবং উক্ত উপরাষ্ট্রপতি কর্তৃক অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে প্রয়োগকৃত সকল ক্ষমতা, প্রণীত সকল আইন ও গৃহীত সকল ব্যবস্থা এতদ্বারা অনুমোদিত ও সমর্থিত হল। এতে আরও বলা হয়েছে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে কার্যভার ও দায়িত্ব গ্রহণ করতে পারবেন এবং উপরাষ্ট্রপতি দায়িত্ব পালনের সময়কাল বিচারপতি হিসাবে তার প্রকৃত কর্মকাল বলে গণ্য হবে। সংবিধানের দ্বাদশ সংশোধনী। 1991 সালের 18 সেপ্টেম্বর রাষ্ট্রপতির অনুমোদন লাভের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রবর্তিত হল নতুন সরকার পদ্ধতি প্রক্রিয়াকরণের কার্যকরী অধ্যায়। তৎকালীন সংসদ নেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক 2 জুলাই 1991 সংসদে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন বিল উত্থাপিত হয়ে বিনা ভোটাভুটিতে 6 আগস্ট তারিখে সংসদ কর্তৃক গৃহীত হয় এবং সংসদীয় পর্যায়ক্রমিক ধারা অতিবাহিত করে 18 সেপ্টেম্বর প্রেসিডেন্টের অনুমোদন লাভের মাধ্যমে বিলটি আইনে পরিণত হয়। 1975 সালে 4th সংশোধনীর মাধ্যমে সরকার পদ্ধতির পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতির প্রবর্তন এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। 1991 সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে পুনরায় সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রণয়ন করা হয়। দ্বাদশ সংশোধনীর মূল বিষয়বস্তু: 1. মন্ত্রিপরিষদ শাসিত সরকার পদ্ধতি পুনঃপ্রতিষ্ঠা, মন্ত্রিসভার মাধ্যমে সরকার পরিচালিত হবে এবং মন্ত্রিসভার প্রধান থাকবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রের প্রধান অর্থাৎ সরকার প্রধান বা প্রধান নির্বাহী। রাষ্ট্রপ্রধান সংসদের আস্থাভাজন সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করবেন। মন্ত্রিসভা যৌথভাবে তাদের সকল কর্মকাণ্ডের জন্য সংসদের নিকট দায়বদ্ধ থাকবেন। 2. প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। প্রজাতন্ত্রের সকল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার উপর ন্যস্ত করা হয়। যে সংসদ সদস্য সংখ্যাগরিষ্ঠ সাংসদের আস্থাভাজন হবেন, রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দান করবেন। প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীকে নিয়োগ দান করবেন। 3. রাষ্ট্রপতির পদমর্যাদা। সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার মেয়াদ 5 বছর। রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হিসেবে সকলের ঊর্ধ্বে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্যান্য সকল দায়িত্ব প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী পালন করবেন। 4. সাংসদদের দলীয় শৃঙ্খলা ও দায়িত্ব। একজন সাংসদ নিম্নলিখিত কারণগুলোর যে কোনো একটির ফলে তার সদস্যপদ হারাবেন। ক. যদি কোনো সাংসদ তার নিজ রাজনৈতিক দল ত্যাগ করেন। খ. যদি কোনো সাংসদ তার নিজের দলের বিপক্ষে ভোট প্রদান করেন। গ. যদি কোনো সাংসদ দলের নির্দেশ অমান্য করে সংসদে অনুপস্থিত থাকেন অথবা ভোটদানে বিরত থাকেন। ঘ.
যদি কোনো সাংসদ তার সংসদীয় দলের অন্যান্য সদস্যদের নিয়ে সংসদে কোনো উপদল গঠন করেন এবং সেই উপদল যদি সংসদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়, তবে তার ও অন্যান্য সহযোগীদের সদস্যপদ বাতিল হবে। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী। দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কাজে নির্বাচন কমিশনকে সাহায্য ও সহায়তা প্রদান এবং সংবিধানের অধীন অর্পিত দায়িত্ব পালনের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের লক্ষ্যে সংবিধানের কিছু বিধানে অধিকতর সংশোধনের জন্য সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিল পাশ করা হয়। 1996 সালের 21 মার্চ তৎকালীন শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকার কর্তৃক এটি সংসদে উত্থাপিত হয় এবং 27 মার্চ 96 তা 268/0 ভোটে গৃহীত হয়। সংসদীয় কার্যক্রম শেষে 28 মার্চ 96 তা রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে। ত্রয়োদশ সংশোধনীর প্রধান দিক: 10 জন উপদেষ্টা একজন প্রধান উপদেষ্টার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করবেন। সংসদ ভেঙে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করবে এবং যতদিন পর্যন্ত নতুন প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ না করেন ততদিন পর্যন্ত এই সরকারের ক্ষমতা থাকবে। প্রেসিডেন্টের কাছে তত্ত্বাবধায়ক সরকার কর্মকাণ্ড পরিচালনার জন্য দায়বদ্ধ থাকবে। সংসদ ভেঙে গেলে বা মেয়াদ শেষ হলে পরবর্তী 90 দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাগণ যথাক্রমে প্রধানমন্ত্রী ও মন্ত্রীর মর্যাদা ভোগ করবেন। প্রেসিডেন্ট কর্তৃক প্রধান উপদেষ্টা নিয়োগ করা হবে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিগণের মধ্যে যিনি সর্বশেষ অবসরপ্রাপ্ত হয়েছেন তিনি হবেন। তবে এরকম প্রধান বিচারপতি না পাওয়া গেলে অথবা তিনি সম্মত না হলে প্রেসিডেন্ট বাংলাদেশের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির অব্যবহিত পূর্বের বিচারপতিকে প্রধান উপদেষ্টার পদে নিয়োগ দেবেন। যদি তিনিও সম্মত না হন বা এরকম পাওয়া না যায়, তবে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারকগণের মধ্যে যিনি সর্বশেষ অবসরপ্রাপ্ত হয়েছেন তাকে মনোনীত করবেন। যদি এক্ষেত্রেও পূর্বানুরূপ হয়, তবে প্রেসিডেন্ট বাংলাদেশের কোনো বিশিষ্ট নাগরিক যিনি প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখেন তাকে ওই পদে মনোনয়ন করবেন। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্য কোনো রাজনৈতিক দলের সদস্য নন। আসন্ন সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী হবেন না। এই শর্ত সাপেক্ষে 72 বছর বা এর কম বয়সের ব্যক্তিবর্গের মধ্য থেকে উপদেষ্টা নিয়োজিত হবেন প্রেসিডেন্ট কর্তৃক প্রধান উপদেষ্টার পরামর্শ অনুসারে। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টের উদ্দেশ্যে স্বাক্ষর করা পত্রযোগে পদত্যাগ করতে পারেন। প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা বা পরিষদের যে কোনো সদস্যের নিয়োগ অবসান করতে পারেন। যদি কোনো সদস্য তার যোগ্যতা হারিয়েছেন বলে প্রেসিডেন্ট মনে করেন, উপদেষ্টা পরিষদের কার্যকাল সংসদ গঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে, আর উপদেষ্টা পরিষদ গঠিত হবে সংসদ ভেঙে যাওয়ার 15 দিনের মধ্যেই। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সর্বাত্মক সহায়তা প্রদান করবে তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচনের ব্যয় বহন করার জন্য সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রত্যাহারের কর্তৃত্ব প্রদানের জন্য প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার পরামর্শ গ্রহণ করতে হবে না। 58 খ এর 1 নম্বর অনুচ্ছেদ।